আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আমাদের দৈনন্দিন চলার পথে বা জীবনধারার মধ্যে পারিবারিক, সামাজিক এবং নিত্যনৈমিত্তিক জীবনে আমরা সবাই চাই ভালো থাকতে। তো আপনি যদি গুগল করেন দেখবেন আপনার ভালো কাজ মানে হচ্ছে যে কি একটা আইডিয়া পাবেন। আমরা জেনে আসছি যে ভালো কাজ মানে হচ্ছে সত্য কথা বলা, ভালো পথে চলা, না অন্তত নামাজ পড়া। আমরা জেনে আসছি কি যে খাবার ক্ষেত্রে সবসময় কম কম খাবেন, বেশি বেশি ব্যায়াম করবেন। আবার কোনো স্পেসিফিক খাবার নিয়ে যদি আপনি সার্চ করেন যে কফি খাওয়া ভালো না খারাপ, কফির পক্ষে আপনি হাজারো যুক্তি পাবেন, বিপক্ষে যুক্তিও পাবেন। আমাকে এটা প্রায় প্রশ্ন করে, কফি কি খাওয়া যাবে, কফি কি ক্ষতিকর। আমি আজকে ইনফ্যাক্ট ডক্টর প্রশ্ন করেছে, আমি নিউ ইয়র্ক থেকে যখন ফ্লাইট নিচ্ছিলাম দুবাইতে, তো এক ডক্টর আমাকে প্রশ্ন করলো যে আচ্ছা কফি তো খুব খারাপ তাই না, কেন, এটা সিরিক না। এই যে ভুল ধারণাগুলো, তো আমি চাচ্ছি যে আপনাদেরকে 3টা সহজ পয়েন্ট আপনাকে বলবো, যার মাধ্যমে আপনারা এই যে ভুল ধারণাগুলো আছে, একটা কনফিউশন এবং মিসআন্ডারস্ট্যান্ডিং এবং সবসময় একটা হেসিটেশন, কোন কাজটা করবেন কোন কাজটা করবেন, আসলে আমাদের কী করা উচিত, আমি 3টা কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথম কাজ হচ্ছে আপনার জানা, নলেজ, জ্ঞান অর্জন, স্বাস্থ্যের ব্যাপারে হোক, ব্যক্তি জীবনে হোক, সামাজিক জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, হোকটা সেটা একটা ধর্ম প্র্যাকটিসের ক্ষেত্রেও। জানার অভাবে মানুষ প্রথম মিস্টেক শুরু করে। আপনি যদি জানেন যে কফির ডিটেলস, আপনি জানেন যে নামাজ পড়ার গুরুত্ব, আপনি জানেন যে মানুষকে হেল্প করার যে একটা বেনিফিট, যেটা আমার মনে করি হেল্প করলে মানে আমি কি দিয়ে ফেললাম, মানে কমে গেল আমার, এই যে সিম্পল ধারণাগুলো আপনি যদি নিজেকে এডুকেট না করেন, আপনি একভাবে চিন্তা করবেন। হ্যাঁ, আপনি যা দেখছেন অ্যাপারেন্টলি তাই চিন্তা করবেন। পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কন্ট্রোল করছে, এই কন্ট্রোলিং এর মধ্যে একটা সিস্টেমেটিক একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছে, এবং এই সিস্টেমেটিক যে রুল বা সিস্টেমেটিক যে একটা স্ট্রাকচার বা একটা পলিসি, এই পলিসি কিন্তু অ্যাপারেন্টলি দেখে আপনি বুঝবেন না। আপনাকে যেমন ঐতিহাসিক জ্ঞান লাগবে, আপনাকে যেমন ইসলামিক হিস্ট্রি, কোরআন হাদিসের গভীর জ্ঞান লাগবে। আপনি কোরআন পড়েন, কোরআন হিফজ করছেন, কোরআন মেমোরাইজ করছেন, কোরআন আপনি খতম দিয়ে ফেলছেন, আপনি খতম হয়ে গেছেন যদি আপনি কোরআনটা না বুঝেন। স্বাস্থ্যের ব্যাপারটাও আপনি যদি অ্যাপারেন্টলি মনে করেন ওরে বাবা চিজ বাটার ঘি কোলেস্ট্রল বাড়ায়। কালকে একটা পেশেন্ট বলছে আমাকে, বলেছে কি ডক্টর হক, আমাকে ডক্টর বলছে যে যখন আমি একটু ফ্যাটি খাবার খাবো, মাছ মাংস খাবো, আমার কোলেস্ট্রল মেডিসিনটা খেতে বলছে। তার মানে মাছ মাংস এসে কোলেস্ট্রলটা বাড়াচ্ছে। মানে আনবিলিভেবল যে এখনো মানুষকে এই ভুলটা করছে। কোলেস্টেরল কোত্থেকে আসে এটা নিয়ে আমার অন্তত 20টা ভিডিও আছে, আপনারা আমার নাম দিয়ে সার্চ করেন কোলেস্টেরল ডক্টর মুজিবুল হক, তাহলে বুঝবেন। এটা নিয়ে হাজারো আর্টিকেল পাবলিশ করা হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড সায়েন্টিস্টরা, মেডিকেল ডক্টররা, ডেটা, ক্লিনিক্যাল স্টাডি সবই কিন্তু আছে। তারপর এখন বলছি কোলেস্ট্রল মানে ডিম, কোলেস্ট্রল মানে গরুর মাংস। এই যে ধারণাগুলো যদি আপনারা চেঞ্জ না করেন, ধারণা চেঞ্জ কীভাবে হবে? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য হোল পিকচার। আমাদের এক ডাক্তার ছিল, সে খুবই এক্সপেরিয়েন্স, মানে আমাদের থেকেও প্রায় 20 বছর বয়সী, একদম সিনিয়র ডক্টর। তো উনি সব জানে, সব জানতা, সব পড়ে ফেলছে, কিন্তু আপনি পড়ে যখন আপনি অ্যাপ্লাই করতে পারেন নাই, তখন আপনার নলেজটা কিন্তু একদিকে। আবার আপনি যখন পড়ে প্র্যাকটিক্যালি দেখলেন এটা আসলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা কি, যেমন একটা রোগের ক্ষেত্রে মেডিসিন দিয়ে ভালো হয় না, আপনি বলে ফেলছেন মেডিসিন ভালো হয় না, কিন্তু ভালো হওয়ার যে আজকে ইন্টিগ্রেটিভ ফাংশনাল মেডিসিন যে আবিষ্কার করছে, আপনি যদি সেটা না জানেন তাহলে আপনি জানলেন না এটা অ্যাপ্রোচটা কেমন হবে। ধরেন শাকসবজি খাওয়া ভালো, সবাই জানে, কিন্তু যদি ডিটেলস না জানেন কীভাবে খেতে হবে, কোনটা খেতে হবে, কোন রোগের ক্ষেত্রে শাকসবজি খাওয়া যাবে না, আবার ফ্যাটি খাওয়ার ভালো, নট অলওয়েজ ভালো। আপনার যদি গলব্লাডার ইস্যু থাকে, আপনার ফ্যাটি খাওয়া আপনাকে ইনফ্লামেশন করবে। তো চর্বি খাওয়া সবসময় ভালো আবার তা না, আবার চর্বি খাওয়ার যে খারাপ যেটা জেনে যাচ্ছে সেটাও ঠিক না। এসি তো আপনাকে যেমন জানতে হবে যে ঘটনাটা কী, এবং এটার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমরা বলতেছি, আমরা শেয়ার করছি, যারা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টিগ্রেটিভ ফাংশনাল মেডিসিন অ্যাপ্লাই করছে এবং সাকসেস পাচ্ছে এবং তাদের ডেটা, তোরা বুঝতে পারবেন জিনিসটা কী। আপনার ধরেন যে কফি খাওয়া, ও ভাই কফি তো যেটা আজকে বলছিলাম কফি খুব খারাপ। এখন কফি খারাপ কেন, কেন কফি ভালো, এটা আপনি না বোঝেন, শুধু গুগল করে আর্টিকেল পড়ে বুঝবেন না। তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাকে না নিতে পারলেও বা আপনি না থাকলেও এটা আপনি শিখতে পারবেন কারো যারা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করেছে, তাই না? রেখে লাগবেন কেমন। এই জন্য যে কোনো বিষয় জানা জরুরি। তো জানাতে হবে অথেন্টিক জানা। তো আমি একটা ডেটা আর্টিকেলে পড়েছি, এটা দ্যাটস নট এনাফ। পৃথিবীর 90% ডেটা আর্টিকেল হচ্ছে রিপ্রডিউসেবল, মানে আপনাকে এটা চেঞ্জ হবে, এটা চিন্তা করছেন? ডেটা আছে বলে আপনি বিলিভ করে ফেলতে পারবেন না, ঠিক আছে? ইট চেঞ্জেবল, ইটস গোনা চেঞ্জ। সব মিলিয়ে আপনি একটা ধারণা আসতে পারবেন। একটা জিনিস যেন আপনি জানবেন, ইটস লাইক ইউ হ্যাভ আর্মস টু শুট, সো ইউ আর রেডি টু ফাইট, তাই না? তো আপনি না জানলে আপনি ইউ নট রেডি টু ফাইট। তো জানাটা এক নম্বর কাজ, সেটা যে কোনো ব্যাপারেই হোক। একজন ডক্টর যেমন তার ট্রিটমেন্টের ক্ষেত্রে সে শুধু মেডিসিন লিখবে, এটা দ্য ডাক্তারি, এগুলা বেশ ইটস গেটিং ওল্ড। আপনার এখান থেকে বেরিয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু নো দ্য ডায়েট, ইউ হ্যাভ টু নো দ্য
lifestyle application, disease to disease. You have to know the modern regenerative therapies. আমি একটু আগে ওখানে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে আমার নিউ ইয়র্ক থেকে আমার আত্মীয় আসলে আমার কল দিছে, কি হার্ট অ্যাটাক করেছে। ইটস সো স্যাড, ইউনো। এখন উনি যে কথাগুলো দিচ্ছে আমাকে, পুরা বয়ানটা ডাক্তারের মুখ থেকে শুনে আমাকে বয়ান দিচ্ছে। কেমনে বোঝায় যে এখন ডাক্তার বলা মানে এটা রাইট না। এই যে আমাদের নলেজের অভাবে আমরা নিজের জীবন শেষ করছি। আমরা যেটা বলছিলাম যে কোলেস্ট্রল মেডিসিন সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি, আমি হার্ট অ্যাটাক করছি, যেমন আত্মীয়ের কথা বললাম। এইভাবে আমরা যদি নিজেকে কারেকশন না করি, নিজেকে আজকের দুনিয়াতে যে পরিমাণ ভেজাল খাবার, ভেজাল মানুষ, ভেজাল লেনদেন, আপনি যদি নিজেকে স্মার্ট বা এডুকেটেড না করেন, ইউ উইল বি ইন ট্রাবল। নাম্বার 2 হচ্ছে আপনাকে প্ল্যান করতে হবে। আপনি যদি শুধু নামাজ পড়াকে আপনি ফরজ মনে করেন, নামাজ 5 ওয়াক্ত টাইমলি পড়তে হবে, আপনি না জানেন, তাহলে আপনার নামাজ পড়া হবে না। আমি দেখেছি প্লেনে অনেক মুসলিম কেউ নামাজ পড়ে না। আমি অনেক ধার্মিক মানুষ যারা ধার্মিক বলে ক্লেম করে, তারাও তাদেরকে দেখি নাই। অথচ প্লেনে নামাজ পড়া উচিত, না পড়লেই গুনাহ হবে। এটা স্কলারদের মতে একতলাফ আছে, ডিফারেন্ট ওপিনিয়ন আছে। বেস্ট হচ্ছে আপনি প্লেনে নামাজ বসে বসে পড়বেন, আপনি দিক ঠিক করবেন কম্পাস দিয়ে। এখন তো ফোনে অ্যাপস আছে, কিন্তু যেহেতু প্লেনে নামাজটা প্রপারলি পড়া যায় না, আপনার রুকু সিজদা দেওয়া যায় না আপনার, কারণ নামাজ তো সিজদা ছাড়া হয় না। সিজদা কিন্তু এসেনশিয়াল, কারণ নামাজের একটা বড় একটা এসেনশিয়াল একটা মিনিংফুল পার্ট হচ্ছে সুজুদ। তো কেউ যদি না জানে বলে আমি তো প্লেনে নামাজ কীভাবে পড়বো, দ্যাটস সো স্যাড। হ্যাঁ, আপনার ইভেন ট্রাভেলিংও একটা বড় অংশ মুসলিম নামাজ পড়ে না। ও আপনি অসুস্থ, নামাজ পড়েনি। হ্যাঁ, অসুস্থ হলে নামাজটা একটু দেরি করলে হয়তো আল্লাহ তাআলা মাফ করবেন। ট্রাভেলিংয়ে নামাজ কম্বাইন করতে হবে। স্যাডলি ট্রাভেলিংয়ে নামাজ কম্বাইন করতে হবে, এইটা অর্ধেক মানুষ জানে না। জাস্ট ইমাজিন কোথায় আছে। শুধু জানলে হবে না, আপনাকে একটা প্ল্যান করতে হবে। আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি নামাজ পড়বেন, আপনার কাপড় পাক, আপনার নামাজের টাইম মনে রাখবেন, আপনার প্ল্যান করবেন যে প্লেন থেকে নেমে সোজা মসজিদে যাবেন। হ্যাঁ, এটা মুসলিম দুবাই হওয়ার কারণে আমি এখানে মসজিদ পেয়েছি। সব এয়ারপোর্টে মসজিদ নাই। there is a corner you can pray, there is an option, you can make it happen. আপনি এখানে আসছি হেলদি খাবার খাবো, কই পাবো? দুবাই একটা এয়ারপোর্টে তো আমি যা পাবো তাই খাবো। সিরিয়াসলি আপনি না হলে উপাস থাকেন, উপাস তো আপনার মেডিসিন, উপাস থাকলে উপকার হচ্ছে। আমি 3-4 দোকান হেঁটে 4th দোকানে এসে বা 5th দোকানে এসে কিন্তু আমি দেখেন আমার পছন্দের সব খাবার পেয়ে গেছি। আমি হেলদি ফ্যাটি খাবার পেয়ে গেছি, আমি স্পিনাচ এবং ডিম এবং চিজ দিয়ে বানানো আমি কেক পেয়ে গিয়েছি, ভেজিটেবল সালাদ পেয়ে গেছি, আমি কিনোয়া রাইস পেয়ে গিয়েছি। সব এয়ারপোর্টে আছে, জাস্ট আপনাকে খুঁজে নিতে হবে। ইটস আপ টু ইউ, ইফ ইউ ডোন্ট বি কনশাস সিরিয়াস, ইউ ক্যান বি মেসড আপ। তাহলে যে কোনো ব্যাপারে আপনার জানলে হবে না, আপনাকে প্ল্যান করতে হবে যে আমি নামাজ পড়বো, আমি মানুষ উপকার করবো। আল্লাহ বলছেন তোমাদের যে রিজিক দেওয়া হচ্ছে সেখান থেকে খরচ করো। এখন আপনার কাছে টাকা নাই, আপনি যেটুকু আছে সেটুকু আপনার খরচ করতে হবে, টু ডোনেট মানি হুইভার নিডস। সো ভালো কাজ, খাওয়া বলেন, নামাজ পড়েন, ভালো কাজ, সব কিছু আপনাকে প্ল্যান করতে হবে। শুধু আসলে হবে না যে আমি যা তা খেয়ে ফেলবো। আমার ব্যাগের মধ্যে কি আছে, আমি বেকিং সোডা আছে যদি আমি খেতে হয় নাই, যদি রং খাবার খেয়ে গেলাম বেকিং সোডা আমি খাবার করবো। আই ক্যারি মাই বেকিং সোডা, ডক্টর হক ব্র্যান্ড যেটা আছে ক্যারি করি আমি। তারপরে আমি ডাইজেস্টিভ এনজাইম ক্যারি করি, খাবার একটা এনজাইম খেয়েছি। আমি একটা জিঞ্জার ক্যারি করি, আজকে এবার করতে পারিনি। আমি এখান থেকে জিঞ্জার শর্ট পেয়ে গেছি, যে জিঞ্জার শর্ট পেয়ে জিঞ্জার খেয়েছি খাবার আগে। আপনি এয়ারপোর্ট থেকে নেমেই আপনার ক্ষুধা লাগছে, যে যা আপনাকে একটু খুঁজে নেন না আপনি। ওকে, যেহেতু আপনি জানেন দাওয়াতে যাচ্ছেন, আপনার খাবারটা এখানে হেলদি হবে না, একটু খাবারটা একটু হেলদি খাবারটা খেয়ে যান, যেটা আমি করি। আমি আমার হেলদি ফ্রুটস ভেজিটেবল বাসা থেকে খেয়ে বেরোয় যাতে করি ওখানে গিয়ে রং খাবার খেতে না হয়। আপনি জানেন যে কোথাও খাবার কিনেও যাবে না, নেওয়া যাবে না, বাসা থেকে আপনি পেট ভরে খেয়ে যান। ইসি রান্না করে হয়েছে আজকে, এটা আপনি খাচ্ছেন, এটা রান্না করেছেন রং, কারণ আপনি বাজার করেছেন রং। সো ইউ হ্যাভ টু শপ হেলদি, টু ইট হেলদি। ইসি নাম্বার 3 হচ্ছে যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ইউ ক্যান নট বি রিলিজিয়াস ইন ওভারনাইট। বাট রিলিজিয়াসের ক্ষেত্রে আমার একটা ফিলোসফি আছে। আমার আপন ভাই বোনদেরকে দেখা, আমার মানে আমেরিকাতে মুসলিম স্টুডেন্ট কম, মুসলিম আমার ইউনিভার্সিটিতে মুসলিম স্টুডেন্ট যাদেরকে পড়াতাম একটা বড় অংশ প্র্যাকটিসিং হয় না দেখি। আমি যেহেতু অ্যাজ এ এমএসসি ডাইরেক্টর, অ্যাজ এ প্রফেসর হিসেবে ওদেরকে আমি গাইড করতাম মুসলিম স্টুডেন্টদেরকে। তো আমি দেখেছি হুট করে গাইড করা ইয়ংদেরকে সহজ না। আর আমি তো কমিউনিটিতে এমনিতে আমি অনেক বছর থেকে 2015 সাল থেকে আমি ইয়তদেরকে বিল্ড আপ করতাম, মুসলিম ইয়তদেরকে টেক্সাসে। বাট ইট টেক্স লট অফ টাইম টু মোল্ড সামওয়ান, টু হেল্প সামওয়ান টু গ্রো। নিজেকেও অপরকেও, খাবারের ক্ষেত্রেও তাই। আপনি হুট করে একদম পুরা হেলদি খেয়ে ফেলতে পারবেন না। আস্তে আস্তে হাউ টু ইট এলিফ্যান্ট, 1 bite at a time, তাই না? যখন আপনি হেলদি খাওয়ার চেষ্টা করেন, প্রথম কি করবেন? প্রথম সুগার, হুইট এবং ফ্রাই মিট বাদ দেন না। তারপরে আসেন একটু সালাদ ভেজিটেবল অ্যাড করেন, খাওয়ার আগে ফ্রুটস খাবার অ্যাড করেন। ফ্রুটস অনেক খাবারের পরে খায়, এটা না, ফ্রুটস আসলে আগে খেতে হয়। ফ্রুট ভেজিটেবল খাওয়া অ্যাড করেন খাওয়ার আগে। আস্তে আস্তে মাংসটাকে হেলদি করেন, আস্তে আস্তে খাবারটা ভালো চিবিয়ে খাওয়া শিখেন, আস্তে আস্তে সকালে ঘুম থেকে উঠে না খেয়ে একটু ফাস্টিং করতে শিখেন, ফাস্টিং লম্বা করেন। মোর ইউ ফাস্ট, বেটার ইউর হেলথ উইল বি, তাই না?
এরপরে আমার যে বিশ্বভিত্তিক ভিডিওগুলো আপনারা ভালো করে দেখেন, বুঝেন, নোট করেন। অনেকে আমাকে বলে, অনেক ডক্টর বলে কি, একটা রিনাউন্ড মেডিকেল কলেজে গিয়েছিলাম আরও 3 বছর আগে আসলে। তো এক ডক্টর বলছে যে স্যার আপনাকে আমি দেখাবো, দেখেন আপনার প্রতিটা ভিডিও সে খাতাগুলো দেখাচ্ছে, সব নোট করা আছে আমার মধ্যে। আমার কথা হলো নোট করেন, আপনারা নোট করে লিখে রাখেন, যদি আমার কথা না বুঝেন বা বলে দেওয়ার চান্স থাকে। তো এইভাবে আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করেন, হুট করেই হবে না। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তো আস্তে 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 একটু নিজেকে পরিশুদ্ধ করেন, ইমানের দিক থেকে বলেন, ফিটনেসের দিক থেকে বলুন, খাওয়ার দিক থেকে বলুন, দেখবেন আল্লাহ আপনাকে সহজ করে দেবে। তো 3টা কথা মনে রাখবেন যে জীবনটাকে পরিশুদ্ধ করতে হলে, উন্নতি করতে হলে, সাকসেসফুল হতে হলে 3টা জিনিস করতে হবে। সেটা লাইফস্টাইল, হেলথ, অথবা আপনার জীবনে ক্যারিয়ার সাকসেস। নাম্বার 1 নলেজ। যে বিষয়ে আপনি ইমপ্রুভ করতে চান সে বিষয়ে নলেজ অর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে প্ল্যান। যে কোনো কাজ করার আগে আপনাকে প্ল্যান করতে হবে। অর্থাৎ প্ল্যান না করেন শুধু জানলে হবে না, মানলে হবে না। মানার জন্য প্ল্যান করতে হয়। প্ল্যান করলে মানতে পারবেন, আর জানলে হবে না যে আপনি প্ল্যান না করেন। প্ল্যান করলে মানাটা সহজ হবে এবং মানাটা সাস্টেনেবল হবে। নাম্বার 3 ইজ এ প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, ইউ হ্যাভ টু slowly build that perfection. You have to improve your character, improve your healthy diet, one step at a time. You're going to be able to reach your goal, inshallah, one day. Slowly but surely. May Allah give you ability. I make dua for all of you and I seek your dua. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। ডাক্তার সাহেবের পরামর্শ এবং আমি ওনার ডায়েট চার্ট অনুযায়ী ফলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। ওষুধগুলা আমি কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ। এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। আমার মার আগে ফ্যাটি লিভার ছিল, তারপরে ছিল ডায়াবেটিস ছিল, কোলেস্টেরল ছিল। মাকে আগে ইনসুলিন নিতে হতো দুবেলা, 2 বেলা 50 নিতে হতো। যে মায়ের ফ্যাটি লিভারও এখন কমে গেছে। ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম মসজিদে, আর মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে। আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে, দেখলাম যে এটার কারণে আমার আর আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। এখন দেখা যায় যে আগে প্রবলেম ছিল যেটা হচ্ছে যে ঘুমের সমস্যা সবচেয়ে বেশি ছিল। দেখা যায় কি যে শরীরে ভিটামিনের অভাব হলে অস্থিরতা চলে আসে, যেটা ওইটা চলে গিয়েছে আল্লাহর রহমতে। আমি আপনার লাইফস্টাইল শুরু করলাম, করার 2 মাস পরে আমি টেস্ট করলাম আলহামদুলিল্লাহ। তারা আমাকে ফোন করে বলল, আপা এটা কিভাবে পসিবল, আপনার তো ফ্যাটি লিভারটা চলে গেছে। না ইয়ার, এটা আমি প্রায় 12 বছর থেকে কোলেস্টেরল মেডিসিন খাইতাম, সেটা স্টপ করছি এবং ওনার ভিডিও দেখার পরে ওনার সাথে কনসাল্ট করে ওনার গাইডলাইন ফলো করে টোটালি আমি আউট অফ মেডিসিন আলহামদুলিল্লাহ। And the kidney doctor at the time, I was seeing them possibly need a transplant within 4 to 5 years. And he told me, don't worry, it's not going to happen. You don't need a transplant. My blood pressure is now completely normal. Protein spillage in my kidneys is now under 1,000. Go to Dr. Hawk right here. He will figure it out. He will help you. If you follow his advice, you'll be just